Assalamu alaikum everyone and welcome to another live on IELTS. আরেকটি IELTS নিয়ে লাইভ সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহমুদ from Bornil Academy. আমরা গত ক্লাসে বা গত সেশনে গতকালকেই একটা প্ল্যানিং দেখছিলাম কিভাবে 90 দিনের মধ্যে আমরা IELTS এর একটা বেটার প্রিপারেশন নিতে পারি। We talked about listening only. আমরা লিসনিং এর একটা প্ল্যানিং নিয়ে কাজ করেছিলাম and I told you that I would talk about reading. Okay, the next day আমি বলেছিলাম এর পরের দিন মানে আজকে আমি কথা বলবো রিডিং নিয়ে। রিডিং এর একটা প্ল্যান, 90 ডেজ এর একটা প্ল্যান, যে প্ল্যানটা আমরা ইনশাআল্লাহ কাজে লাগিয়ে আমাদের ডিজায়ার্ড স্কোর অর্জন করতে পারি। হ্যাফেজার্ডলি আমরা অনেক ক্ষেত্রে মুভ করে থাকি। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে কনসিস্টেন্সি থাকে না এবং একটা সময় ইন্টারেস্ট আমরা হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে আমরা যদি একটা প্ল্যান ওয়াইজ এগোই, আমাদের স্টার্টিংটাও স্মুথ হয় এবং কনসিস্টেন্সি থাকে, সামনের জার্নিটা আরো স্মুদার হয়ে ওঠে। সো আই থিংক ইউ গাইজ ক্যান হিয়ার মি। আর একটু জানাই আমার অডিওটা ক্লিয়ার কিনা। লেট মি নো whether you can hear me clearly or not. If you can hear me clearly, just write হুররাই। একটু লিখে দেই হুররাই। হুররাই লিখে আমাকে জানিয়ে দেই যে আপনি আমাকে স্পষ্টভাবে এবং সুন্দরভাবে শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আর আজকে আমরা IELTS রিডিং এর 90 দিনের একটা প্ল্যানিং নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ এই প্ল্যানটা আপনাকে IELTS রিডিং এর জন্য প্রপার প্রিপারেশন নিতে সাহায্য করবে এবং ডিজায়ার্ড স্কোর অর্জন করতেও সাহায্য করবে। অনেক ধরনের ডিলেমা থাকে রিডিং এর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমরা একটা রিডিং হ্যাবিট ক্রিয়েট করতে পারি না, যেটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করে আমাদের স্কোর অর্জনের করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল রিডিং হ্যাবিটটা ক্রিয়েট কিভাবে করা যায়, কিভাবে শুরু করতে পারি, নিজের পজিশনটাকে বেস করে কিভাবে আস্তে, আস্তে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা থাকবে ফার্স্ট। আর পাশাপাশি আমরা একটা প্ল্যানিং নিয়ে কাজ করব। 90 ডেজ এর একটা ইফেক্টিভ প্ল্যান, যেটা আপনার রিডিং এ বেটার স্কোর অ্যাচিভ করতে সাহায্য করবে। প্রপার প্ল্যানিং means that you are one step ahead to achieving your dreams. একটা প্রপার প্ল্যানিং মানে হচ্ছে আপনি এক ধাপ এগিয়ে গেলেন আপনার ড্রিম অ্যাচিভ করার ক্ষেত্রে। Okay, people are joining and thank you for being with me. Let's jump. আমরা শুরু করি। তার আগে একটু কথাবার্তা বলি যারা আছি আমরা এখানে। Let me know whether you can hear me clearly or not. If you can hear me clearly, write hooray. Okay, so একটু হুররাই লিখে জানিয়ে দিই যে আপনি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। I want your response. চুপচাপ বসে থাকলে হবে না। We just need the response and be kind of engaged. Now, গত সেশনে আমরা একটা প্ল্যানিং দেখেছিলাম লিসনিং এর, যে কিভাবে আমরা 90 দিনে লিসনিংটাকে ডেভেলপ করতে পারি। এর মধ্যে আমরা 40 ডেজ এর একটা প্ল্যানিং নিয়ে কাজ করেছিলাম স্টেপ বাই স্টেপ। 40 ডেজ এর মধ্যে আপনি কিভাবে লিসনিংটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসতে পারেন, অ্যান্ড দেন আপনি বাকি 50 ডেজ প্র্যাকটিস করুন কিভাবে, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আজকে আমরা কাজ করতে যাচ্ছি ছোট্ট একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে রিডিং। ছোট্ট একটা ব্যাপার বলাটা ভুল হবে, কারণ রিডিং ইজ দ্য টাফেস্ট সেকশন আই উড সে। most of the people consider reading as the toughest section because reading এ দেখা যায় আমাদের সবচেয়ে কম মার্ক আসে। রিডিং এবং রাইটিং এই দুটো স্কিলেই কম্পারেটিভলি মার্ক কম আসে। লিসনিং স্পিকিং আমাদের দেখা যায় আলহামদুলিল্লাহ স্কোরিংটা ভালো থাকে, স্কোরটা বেশি থাকে। ওকে, চলুন তাহলে রিডিং নিয়ে কাজ করা যাক। লেটস স্টার্ট ওয়ার্কিং উইথ রিডিং। আর রিডিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, যে একটু রিডিং টেস্টের ফরম্যাটটা দেখে নেব। রিডিং টেস্টে কি আছে না আছে, ফরম্যাটটা কি, একটু আইডিয়া যাতে থাকে। এর পরবর্তীতে আমরা প্ল্যান নিয়ে কাজ করছি, কি ধরনের কোয়েশ্চেনস আমরা পাই। ওকে, সো কোন স্কিলগুলো আমাদের রিডিং এর দরকার হয়, এই বিষয়গুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে প্রপার একটা প্ল্যানিং করার জন্য। সো আজকে আমরা কাজ করতে যাচ্ছি IELTS রিডিং এর 90 ডেজ এর একটা প্ল্যান নিয়ে। We are going to work on reading basically. Okay, so we'll make a plan for reading and we'll see what to do. Okay, first of all, we're going to see the test format of reading test. Reading tester টেস্ট ফরম্যাটটা দেখে নিব একটু, কি কোয়েশ্চেন ট্যাব থাকে সেটা সম্পর্কে একটা আইডিয়া আমরা নিয়ে নিব, অ্যান্ড কোন স্কিলগুলো এই রিডিং এর ক্ষেত্রে খুব বেশি দরকারি। ওকে, সো সেই স্কিলগুলো সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা চাই, যাতে করে আমি বুঝতে পারি যে হচ্ছে দিস আর দ্য থিংস আই শুড টেক কেয়ার অফ, যে এই বিষয়গুলো আমার যত্ন নিতে হচ্ছে। ওকে, নাও রিডিং এর ক্ষেত্রে একটু আসি। উই নো ইট ভেরি ওয়েল দ্যাট
It lasts for 60 minutes. রিডিং টেস্টটা 60 মিনিট বা ১ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। আর গত ক্লাসে বা গত সেশনে আমরা জেনেছি যে IELTS টেস্টটা ২ টো ভার্সনের হয়। One is academic test and the another one is general training test. এখন এখানে একটু যদি আসি একাডেমিক টেস্টের ক্ষেত্রে আসলে আ কি ধরনের প্যাসেজ থাকে আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে কি ধরনের প্যাসেজ থাকে সেটা যদি আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল এখানে আমরা ৩ টা প্যাসেজ পেয়ে থাকি, ৩ টা লং প্যাসেজ পেয়ে থাকি একাডেমিক টেস্টের ক্ষেত্রে। On the other hand, in general training reading test, we get a combination of short and long passages. বেসিক্যালি এখানে ৩ টা সেকশন থাকে। ফার্স্ট সেকশন আমরা ১ টা থেকে ৩ টা শর্ট টেক্সট পেয়ে থাকি। মানে ২ টো বা ৩ টা শর্ট টেক্সট পেয়ে থাকি বা প্যাসেজ পেয়ে থাকি। সেকেন্ড সেকশনটাতে ২ টো শর্ট প্যাসেজ থাকে আর থার্ড সেকশনটাতে একটা লং প্যাসেজ থাকে একাডেমিক রিডিং এর মতো। আর কোয়েশ্চেনের কথা চিন্তা করলে দ্য নাম্বার অফ কোয়েশ্চেনস আর সেম 40। একাডেমিক টেস্টে ৪০ টা কোয়েশ্চেনস আনসার করতে হচ্ছে, জেনারেল ট্রেনিং এ হচ্ছে আমাকে ৪০ টা কোয়েশ্চেনস আনসার করতে হচ্ছে। একাডেমিক টেস্টের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় কোনো বুক, জার্নাল, ওকে আর্টিকেলস থেকে প্যাসেজগুলো তুলে ধরা হয়। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট প্রসেস দেখি। এভরিডে লাইফের what should I say যে বিষয়গুলো আছে রাইটিং গুলো সেখান থেকে তুলে ধরা হয়। কখনো নোটিশ হতে পারে, কোনো একটা বিজ্ঞাপন হতে পারে, ওয়ার্ক প্লেস রিলেটেড কোনো একটা আর্টিকেল হতে পারে। ওকে? সো আর একটা লং আর্টিকেল থাকে যেটা ইউজুয়ালি বুক অথবা জার্নাল থেকে তুলে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফাইনালি ডিফিকাল্টি লেভেল। সো গ্র্যাজুয়ালি যেটা হয় যে হচ্ছে ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ করতে থাকে। আর আমাদের জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রেও কথাটা একই রকম। ইজি, মডারেট অ্যান্ড ডিফিকাল্ট। সো আমরা সামনের দিকে যাচ্ছি আর কঠিন হচ্ছে। Okay, so this is a short discussion regarding reading test format. রিডিং টেস্ট ফরম্যাট সম্পর্কে এতটুকুই আসলে। আর এখন প্রশ্ন আসতে পারে যে কি ধরনের প্রশ্ন আমরা পাই। আ কোন ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি আসলে বেসিক্যালি এই IELTS রিডিং টেস্টের ক্ষেত্রে। We get different sorts of questions mainly. আমরা অনেক ধরনের questions পাই। এর মধ্যে information based যদি আমরা দেখি, multiple choice question is one of them. True, false, not given, which is a very common type. And the other format is yes, no, not given. The information based questions এগুলো। এছাড়া হচ্ছে আমরা যদি question type গুলোকে ম্যাচিং টাস্কের সাথে ভাগ করি বা ম্যাচিং টাস্কে ভাগ করি সেক্ষেত্রে হেডিং ম্যাচিং আছে, ইনফরমেশন ম্যাচিং রয়েছে, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং রয়েছে। ওকে, সো উই গেট ডিফারেন্ট টাইপস অফ ম্যাচিং টাস্ক অ্যাজ ওয়েল। আর কমপ্লিশন টাস্কের কথা চিন্তা করলে সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, টেবল অফ ফ্লো চার্ট কমপ্লিশন, এই কোয়েশ্চেন টাইপগুলো থাকে। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা কোয়েশ্চেন টাইপ পেয়ে থাকি, সেটা হচ্ছে যে শর্ট আনসার। ওকে, সো বেসিক্যালি একটা রিডিং টেস্টে আমরা ৫-৬ ধরনের হচ্ছে বা তারও বেশি কোয়েশ্চেন টাইপ আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। We are going to get varieties of question types in IELTS reading test. Okay, এখন প্রত্যেকটা টাইপ সম্পর্কে যদি আমার ভালো আইডিয়া থাকে যে ট্রু ফলস নট গিভেন আমাকে এইভাবে সলভ করতে হচ্ছে, হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমাকে এইভাবে কাজ করতে হচ্ছে, সেন্টেন্স কমপ্লিশন এর ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হচ্ছে। If you know the tricks and strategies, also you are skilled at solving every question type, you are going to get a better score. ওকে, আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কিভাবে সলভ করা যায় ইনশাআল্লাহ। ওকে, সো টেস্ট ফরম্যাট, কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা হলো। আরেকটা খুব বড় ব্যাপার যে হচ্ছে কোন স্কিলগুলো আমাদেরকে আসলে মাস্টার করতে হচ্ছে। হুইচ স্কিলস শুড উই মাস্টার? ফার্স্ট থিং ইজ দ্যাট স্কিমিং। স্কিমিংটা হচ্ছে দ্রুত পড়ে যাওয়ার যে হচ্ছে স্কিলটা আছে সেটা। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পড়তে গিয়ে আটকে যাচ্ছি, দ্রুত পড়তে পারছি না। একটা হচ্ছে পড়া, আরেকটা হচ্ছে বোঝা। অনেক ক্ষেত্রে যেটা হয় আমি পড়ে দ্রুত পড়তে পারি, মানে রিডিং পড়ে যেতে পারছি, বাট অর্থটা বোঝা, আন্ডারলাইং থিমটা হচ্ছে তুলে আনাটা আমার জন্য কঠিন হয়ে যায়। তাহলে এখানে ২ টো বিষয়, একটা হচ্ছে দ্রুত পড়া এবং হচ্ছে পড়ে অর্থ বোঝা। ২ টো ব্যাপারেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। So skimming is one of the skills you should acquire to be good at reading, okay, or to get your desired score at reading. রিডিং এ যদি ডিজায়ার্ড স্কোর পেতে চাই সেক্ষেত্রে স্কিমিং এর প্রতি খুব ফোকাস রাখতেই হবে, দ্রুত পড়ার যে চর্চাটা আছে। অ্যান্ড দি আদার ওয়ান ইজ স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে আপনি কোন একটা মানে কি বলে হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন সার্চ করছেন বা স্পেসিফিক কোন একটা ওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করছেন, যে ওয়ার্ডটা কোথায় আছে। ওকে, ফর এক্সাম্পল প্রশ্ন এরকম থাকলো যে দ্য রাইটার ওয়াজ বর্ন ইন দ্যাশ। ওকে, সো যে রাইটার জন্মেছিল এই সালে। এটা আপনাকে দেখতে হচ্ছে ট্রু, ফলস নাকি নট গিভেন। দেখুন সিম্পল থিং, কাকে নিয়ে বলা হচ্ছে? রাইটার। তাহলে রাইটার বর্ন, সো এই দুটো ওয়ার্ড হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আমি স্ক্যান করা শুরু করলাম।
ওকে? সো স্কিমিং মানে হচ্ছে ফার্স্ট রিড করা, আর স্ক্যানিং হচ্ছে আমার স্পেসিফিক ইনফরমেশন সার্চ করা একটা প্যাসেজে। এই দুটো ক্ষেত্রেই আমাকে আ এই দুটো ক্ষেত্রেই আমাকে পারদর্শী হতে হচ্ছে। অ্যান্ড দ্য থার্ড থিং, এর পরের যে ইয়েটা আছে কিওয়ার্ড আইডেন্টিফিকেশন। ওকে? স্ক্যানিং অ্যান্ড কিওয়ার্ড আইডেন্টিফিকেশন খুব কাছাকাছি একটা বিষয়। ওকে? সো স্পেশালি আমরা যে কাজটা করি এখানে প্যারাফ্রেজিং করার চেষ্টা করি এবং সিনোনিমস গুলো বের করার চেষ্টা করি। ওকে? সো দ্যাটস ইট। অ্যান্ড দ্য ফাইনাল থিং ইজ আন্ডারস্ট্যান্ডিং প্যারাফ্রেজিং। ওকে? এইখানটাতে দুটো বিষয় প্রায় কাছাকাছি হয়ে যায় যে প্যারাফ্রেজিংটা বের করা সিনোনিমাস ওয়ার্ড বা প্যারাফ্রেজিং সেইম। ওকে? ফর এক্সাম্পল ওইখানে বলা থাকবে যে রাইটার ওয়াজ ফন্ড অফ, ওকে? আর প্যাসেজে থাকলো হচ্ছে রাইটার এনজয়েড দিস। ওকে? রাইটার ওয়াজ ফন্ড অফ তার মানে এটা তার প্রিয় ছিল, লাইক রাইটার ওয়াজ ফন্ড অফ রাইটিং তার মানে তিনি হচ্ছে রাইটিং পছন্দ করতেন। প্যাসেজে এসে দেখলেন দ্য রাইটার এনজয়েড রাইটিং আ লট। এই যে ফন্ড অফ, এনজয়েড একই রকম ওয়ার্ড, ওকে? প্যারাফ্রেজিং যে এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সো এই ৪ টা বিষয়, এর মধ্যে আমি বলব ২ টো বিষয় মেইনলি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এ আমাকে খুব বেশি পারদর্শী হতে হচ্ছে। ওকে? নাও কাম টু দ্য পয়েন্ট, বেসিক যে প্রবলেমটা হয়ে থাকে আমাদের রিডিং এর ক্ষেত্রে, উই ফেস প্রবলেমস টু ক্রিয়েট আ হ্যাবিট। আমরা হ্যাবিট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় প্রবলেম ফেস করে থাকি। নাও হাউ টু ক্রিয়েট আ হ্যাবিট? একটা হ্যাবিট ক্রিয়েট কিভাবে করতে পারি? ওকে? সো হ্যাবিট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমত এমন একটা কিছু দিয়ে শুরু করতে হবে যেটা হচ্ছে আমি অন্তত আ 70% বুঝি, 50 to 70% আমি বুঝি। ওকে? আর টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে ছোট্ট একটু কথা বলি এখানটাতে। আমরা জানি ১ ঘন্টা সময় থাকে একাডেমিক রিডিং এর ক্ষেত্রে, আর ১ ঘন্টার সময়ের মধ্যে আমাকে ৩ টা প্যাসেজ সলভ করতে হয়। সো প্যাসেজ 1 এর ক্ষেত্রে ইউজুয়াল টাইমটা 15 থেকে 18 মিনিটস থাকবে। প্যাসেজ 2 এর ক্ষেত্রে ইউজুয়ালি আমি বলব 20 মিনিটস, অ্যান্ড প্যাসেজ 3 তে 20 মিনিটস, 22 মিনিটস এট লিস্ট সময় আমরা রাখি। ওকে? বা এটাকে আরেকটু যদি হচ্ছে আমরা প্রিসাইজলি আ allocate করতে চাই সেক্ষেত্রে 15, 20, 25 would be much better. ওকে? আম জেনারেল ট্রেনিং টেস্টের ক্ষেত্রে প্রসেসটা একই রকম হতে পারে। কারণ সেকশন 1 এ ইজিয়ার প্যাসেজেস আমরা পাই। সেকশন 2 তে টাফার, অ্যান্ড সেকশন 3 তে আমরা টাফেস্ট প্যাসেজ গুলো পাচ্ছি। সো টাইম অ্যালোকেশনটা একই রকম হওয়া চাই। দুটো টেস্টের ক্ষেত্রে। ওকে? আর কি ধরনের আ প্যাসেজ বা হচ্ছে কোন এরিয়া গুলো থেকে আমরা প্যাসেজ পেয়ে থাকি? এখানে ১০ টা এরিয়া আছে, যে ১০ টা এরিয়া থেকে আমরা ইউজুয়ালি প্যাসেজ পেয়ে থাকি। First one is natural science, environment and ecology, science and technology, history and archaeology, culture, art and society, education, social issues, business and economics, health and psychology, language and literature. এই ১০ টা এরিয়া থেকে ইউজুয়ালি দেখা যায় হচ্ছে আমাদের প্যাসেজগুলো আসছে। আম প্রিসাইসলি হচ্ছে আমরা যদি বলি একাডেমিক টেস্টের ক্ষেত্রে। সো আমাদের অন্যতম একটা প্রবলেম থাকে ভোকাবুলারি নিয়ে। রিডিং যখন আমরা করছি ভোকাবুলারি নিয়ে আমাদের বড় একটা ঝামেলা থেকেই যায় সবসময়। এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটা ছোট্ট কাজ আমরা করতে পারি। আপনি ন্যাচারাল সায়েন্স রিলেটেড ৪-৫ টা প্যাসেজ পড়ে ফেলুন। তাহলে আপনার একটা আইডিয়া গ্রো করবে যে আচ্ছা ন্যাচারাল সায়েন্স রিলেটেড প্যাসেজ গুলোতে এই ধরনের ওয়ার্ড আমরা পাই। ওকে? বা প্রত্যেকটা প্যাসেজ যদি হচ্ছে আপনার ৫ থেকে ১০ টা করে আননোন ওয়ার্ড থাকে, বা ধরলাম ২০ টা করে আননোন ওয়ার্ড। আপনি ৫ টা প্যাসেজ পড়ার পরে ১০০ টা আননোন ওয়ার্ড পেয়ে গেলেন ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। এতে করে কি হলো? একটা সার্টেন প্যাসেজের ক্ষেত্রে, একটা সার্টেন টাইপ অফ প্যাসেজের ক্ষেত্রে আপনার স্টক অফ ভোকাবুলারি স্ট্রং হয়ে গেল। আপনি যখন 6th আ প্যাসেজটা ন্যাচারাল সায়েন্স থেকে ট্রাই করবেন, তখন দেখবেন আপনার খুব একটা কঠিন মনে হচ্ছে না। ঠিক একই রকমভাবে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি নিয়ে হচ্ছে আপনি আরো ৫ টা প্যাসেজ পড়েন। ওকে? এখন এগুলোকে কালেক্ট করা যায় কিভাবে, বা কিভাবে আমি এগ্রিগেট করতে পারি? কারণ কেমব্রিজ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলোতে তো এগুলো আলাদা, আলাদা করে দেয়া নেই। সেক্ষেত্রে আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। ইউ ক্যান টেক দ্য হেল্প অফ AI। আপনি AI এর হেল্প নিতে পারেন। ChatGPT হতে পারে, Gemini হতে পারে, অনেকগুলো আছে। ওকে? আপনি যেকোনো একটা হেল্প নিন যে হচ্ছে আমাকে জাস্ট সাজেস্ট করো ন্যাচারাল সায়েন্স রিলেটেড ৫ টা প্যাসেজ কেমব্রিজ থেকে। আমাকে জাস্ট সাজেস্ট করুন এডুকেশন রিলেটেড ৫ টা প্যাসেজ কেমব্রিজ থেকে। জাস্ট কেমব্রিজের নাম্বার এবং হচ্ছে টেস্ট নাম্বারটা বলে দিলেই হচ্ছে। ফর এক্সাম্পল কেমব্রিজ 15 টেস্ট 1, কেমব্রিজ 16 টেস্ট 3, something like that. ওকে? কেমব্রিজ 16 টেস্ট 3 প্যাসেজ 1। ওকে? স্পেসিফিকলি তারা হচ্ছে আইডেন্টিফাই করে দিবে। বোঝা গেল? তখন আমি যদি প্রত্যেকটা জনরা থেকে বা প্রত্যেকটা এরিয়া থেকে ৫ থেকে ৬ টা আম রিডিং প্যাসেজ সলভ করে নেই ইনশাআল্লাহ,
তখন দেখা যাবে সার্টেন একটা প্যাসেজ টাইপে আমার ভোকাবুলারি নিয়ে যে ঝামেলা আছে, সেই ঝামেলাটা ইনশাআল্লাহ থাকবে না। আর এখানে একটা টার্গেট রাখা চাই যে আমি সব ওয়ার্ডস ডে ১ম এ মনোযোগ দিব এবং সবগুলো ওয়ার্ডের কারেক্ট মিনিং জেনে তারপরে আমি সামনের প্যাসেজটাতে যাব। ওকে? আ এরকমটা যাতে না হয় যে হচ্ছে আমি কোনোভাবে পড়ে বুঝে পরেরটাতে চলে গেলাম। You see, I'm not going to sit for exam tomorrow. I'm not going to sit for exam next week. Okay, here I'm trying to do one thing. I'm trying to develop my skill. To develop my skill, what I need to do, I need to go slow. I need to have a clear conception regarding every word. Okay, that's why আপনি এই কাজটা করুন। প্রত্যেকটা জনরা থেকে, প্রত্যেকটা এরিয়া থেকে ৫ থেকে ৬ টি প্যাসেজ আমরা স্টাডি করব এবং প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে যাতে আমার হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকে। ওকে? এভাবে দেখা যাবে খুব সহজেই আমি আ প্রত্যেকটা প্যাসেজ টাইপ সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি। vocabulary স্ট্রং হচ্ছে। ওকে? I think it's clear to all of you. গেল এটা। এখন একটু আসি প্ল্যানিং এর ক্ষেত্রে চলে যাই। Let's jump into planning. প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা হয় IELTS রিডিং টেস্টের ক্ষেত্রে মেইনলি আমরা খুব ভালো করেই জানি যে ১ ঘন্টা সময় পাই। ১ ঘন্টা সময়ের মধ্যে ৩ টি প্যাসেজ সলভ করতে হয়। আমরা এভাবেই বাসায় কাজ করা শুরু করি। যে ১ ঘন্টার মধ্যে ৩ টা প্যাসেজ সলভ করা। ১ম এ প্যাসেজ সলভ করতে বসে দেখা যাচ্ছে একটা প্যাসেজ সলভ করতে আমি নিয়ে নিচ্ছি ৫০-৬০ মিনিট। ওকে? তারপরে মাথা গরম হয়ে যাচ্ছে আর প্যাসেজ প্র্যাকটিস করতে ইচ্ছে করে না। অ্যান্ড ১ ঘন্টার মধ্যে যখন হচ্ছে একটা প্যাসেজও হয় না আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আর প্র্যাকটিস করতে ইচ্ছে করে না। এই ক্ষেত্রে যে কাজটা আমরা করতে পারি in that case what we can do, first see your level. Okay? Figure out your level. আপনার লেভেলটা কি সেটা বের করেন। বাসায় বসে দেখুন আপনি একটা প্যাসেজ সলভ করতে কতটুকু সময় নিচ্ছেন। ওকে? ফর ইনস্ট্যান্স আপনি ধরুন হচ্ছে আপনি একটা প্যাসেজ সলভ করতে সময় নিলেন ৭০ মিনিট। আমি হচ্ছে এখানে একটা চার্ট তুলে ধরছি। ৩০ দিনের একটা চার্ট। নিচে ডেইজ গুলো কাউন্ট আছে 1, 3, 5 থেকে 29 অ্যান্ড দিস ওয়ান ইস 30. ওকে? আর এখানে আমাদের হচ্ছে টাইম মিনিটস 20, 40, 60, 80. আপনি একটু খেয়াল করুন, ধরুন আপনি ফার্স্ট ডেটে ১ম দিন সময় নিলেন ৭০ মিনিট। ওকে? একটা প্যাসেজ সলভ করতে। যেখানে আপনাকে একটা প্যাসেজ সলভ করতে হচ্ছে ২০ মিনিটের মধ্যে। এখন পরের দিন আপনি একটা কাজ করুন, আপনি ২ মিনিট কম নেয়ার চেষ্টা করুন। তার মানে আপনি ২য় দিনে নিচ্ছেন ৬৮ মিনিট, ৩য় দিনে ৬৬ মিনিট, চতুর্থ দিনে নিচ্ছেন আপনি ৬৪ মিনিট। ওকে? সো এইভাবে আপনি দেখুন হচ্ছে যে আ ৬ দিনে গিয়ে আপনার এই সময়টা নেমে আসে 60 মিনিটসে। ওকে? ৭ দিনে সেটা হচ্ছে ৫৮ মিনিটে। এভাবে আস্তে, আস্তে আপনি জাস্ট ২ মিনিট কম নিচ্ছেন। ৩০তম দিনে গিয়ে সেটা প্রায় হচ্ছে ২০ থেকে আরো কম, প্রায় ১০-১৫ মিনিটে হচ্ছে নেমে আসছে। ওকে? সো দিস ইস হাউ ইউ নিড টু গো। ফিগার আউট ইউর লেভেল ফার্স্ট। আপনি ১ম এ আপনার লেভেলটা ফিগার আউট করুন যে আমি একটা প্যাসেজ সলভ করতে ধরলাম আমি ২ ঘন্টা সময় নেই, মানে ১২০ মিনিট। আমি আগামীকালকে এর থেকে ৫ মিনিট কম নিব। এরপরে আরো ৫ মিনিট, এরপরে আরো ৫ মিনিট বা আমি ২ মিনিট করে কম নিব। ওকে? সো এইভাবে আপনি একটা টাইম ফ্রেম এর মধ্যে আসার চেষ্টা করুন। কনসিস্টেন্সি ডেভেলপ করুন। প্রত্যেকদিন প্র্যাকটিস করুন। ওকে? ৩০ দিন পরে গিয়ে দেখবেন খুব সহজেই আপনি ওই যে 20 মিনিটস এর যে টাইম বাউন্ড টা আছে, সেই টাইম বাউন্ড এর মধ্যে একটি প্যাসেজ সলভ করতে পারছেন। ইনশাআল্লাহ। ওকে? সো ইউ শুড ট্রাই দিস ওয়ে। ফার্স্ট অফ অল ফিগার আউট ইউর লেভেল। আমি কতটুকু সময় নিচ্ছে আইএলটিএস রিডিং এ একটি প্যাসেজ সলভ করতে। তারপরে প্রতিদিন ২ মিনিট ৩ মিনিট করে আমি কমানোর চেষ্টা করছি। আমি এক নাগাড়ে ৩০ দিন প্র্যাকটিস করে যাব। যতক্ষণ পর্যন্ত না আমি আসলে এই কাজটা করতে পারছি ২০ মিনিটের মধ্যে। ওকে? বা প্যাসেজ সলভ করতে পারছি। ওকে? সো আমার ফার্স্ট 30 ডেইজ শুধুমাত্র রাখতে পারি রিডিং হ্যাবিট ক্রিয়েট করার জন্য। আর ওই যে টাইম ফ্রেম এর সাথে যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটার সাথে নিজেকে কোপ আপ করানোর জন্য বা হচ্ছে নিজেকে ফ্যামিলিয়ার করে তোলার জন্য। ওকে? সিম্পল থিং। এটা গেল। আর এরপরে এখন আমার ফার্স্ট 90 ডেইজ এর যে প্ল্যানটা আছে, 90 ডেইজ এর প্ল্যানের মধ্যে আমরা দেখলাম ৩০ দিন আমরা কাজ করছি আমাদের রিডিং হ্যাবিট ক্রিয়েট করার জন্য। ১ম দিন আমি দেখব কতটুকু সময় আমি নেই। এরপর থেকে যে কাজটি করছি প্রতিদিন ২ মিনিট করে আমি কমানোর চেষ্টা করছি। ওকে? এভাবে আমি দেখুন যে চার্টটা আছে এই চার্টটাই বলে দিচ্ছে যে ১ম দিন যদি ৭০ মিনিট লাগে আমি ২ মিনিট কমালে আস্তে, আস্তে ৩০তম দিনে গিয়ে আমার হচ্ছে ২০ মিনিটেরও কম সময় লাগবে একটি প্যাসেজ সলভ করতে। But consistency is the key here. Okay? Um, as I always say, we often fail to maintain consistency. আমরা প্রায়ই দেখা যায় হচ্ছে রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না। কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব বেশি দরকার। Try to be consistent and mindful as well. তো ১ম ৩০ দিন গেল আমাদের হচ্ছে
ইউ নো দ্যাট রিডিং হ্যাবিটটা ক্রিয়েট করতে আর ১ম ৩০ দিন আমি একটি করে প্যাসেজ নিয়ে কাজ করতে পারি। ওকে? আর আমি সাজেস্ট করব শুধুমাত্র প্যাসেজ 1 নিয়ে কাজ করা বিকজ প্যাসেজ 1 হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়ান। ওকে? প্যাসেজ 2 টা প্যাসেজ 1 থেকে কঠিন, প্যাসেজ 3 টা সবচেয়ে বেশি কঠিন। দ্যাটস ওয়াই ১ম ৩০ দিন আপনি প্যাসেজ 1 এর যে প্যাসেজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করুন। ওকে? কেমব্রিজের প্র্যাকটিস ম্যাটেরিয়াল এর কথাগুলো যদি বলি ৪ টা টেস্ট থাকে। টেস্ট 1 প্রতিটা বইয়ে যেমন কেমব্রিজ 10 আমরা ৪ টা টেস্ট পাচ্ছি। টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 এবং প্রত্যেকটা রিডিং টেস্টে আমার ৩ টা করে প্যাসেজ। টেস্ট 1 এ আমি হচ্ছে ৩ টা রিডিং প্যাসেজ পাবো। রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3 ওকে? সো আমার টার্গেট থাকবে প্রতিটা টেস্টের শুধুমাত্র কি বলে প্যাসেজ 1 টা নিয়ে কাজ করা ৩০ দিন। ওকে? সো বিকজ ইজিয়েস্ট টাস্ক নিয়ে যখন ৩০ দিন কাজ করছি আমি এই জায়গাটাতে আমার রিডিং হ্যাবিট গ্রো করছে। আর ১ম প্যাসেজটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমার আইডিয়া খুব ভালো হয়ে যাচ্ছে। এখন আসি বাকি প্ল্যানিং এর ক্ষেত্রে। বাকি দিনগুলো আমরা কি করছি? ৩০ দিনে আমরা হচ্ছে হ্যাবিট ক্রিয়েট করছি, স্পিড বিল্ড করছি। অ্যান্ড এর পরের ফেইজে আরো ১০ দিন আমি কাজ করব রিডিং প্যাসেজ 1 নিয়েই। এখানে এই ১০ দিনে আমি অন্তত ২ টো করে প্যাসেজ 2 সলভ করব। ওকে? ফর এক্সাম্পল আমি কেমব্রিজ 12 এর টেস্ট 1 এর প্যাসেজ 1 সলভ করলাম। এরপরে চলে যাব কেমব্রিজ 12 এর টেস্ট 2 প্যাসেজ 1 ওকে? আমি ৩ টা প্যাসেজ থাকে একটা টেস্টে। আমি ওই ৩ টা প্যাসেজও সলভ করব না। শুধুমাত্র ফার্স্ট প্যাসেজটা সলভ করব। এর পরের টেস্টের ফার্স্টটা সলভ করব। এভাবে ১০ দিন আমি হচ্ছে ২০ টা টেস্ট অন্তত ২০ টা টেস্টের প্যাসেজ 1 নিয়ে কাজ করব। উদ্দেশ্যটা এই যাতে হচ্ছে ওই প্যাসেজ 1 এর কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে আমার কোনো ঝামেলা না থাকে। আমি খুব কনফিডেন্টলি প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতে পারি। ওকে? এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এর পরের ফেইজে আমরা একটা কাজ করছি। পরের ফেইজে ফেজ 3 তে ১৫ দিন সময় নিচ্ছি আমরা। আমরা প্যাসেজ 2 নিয়ে কাজ করব এখন। এই ক্ষেত্রে প্রত্যেকদিন ২ টা প্যাসেজ 2 নিয়ে কাজ করব। ওকে? ২ টা টেস্টের প্যাসেজ 2 অনলি। তাহলে দেখুন ১৫ দিনে আপনি প্রায় ৩০ টা। এখানে যদি সম্ভব হয় আপনি সময়টা বাড়িয়ে দিন। ওকে? এবং টার্গেট থাকুক আমি প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে পড়ে যাচ্ছি, বুঝে যাচ্ছি। ওকে? তারপরে আমি আস্তে, আস্তে স্কিমিং এর যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো আমি ফলো করতে পারি। বাট ১ম এই ৫৫ দিনের মধ্যে আমার শুধু টার্গেট থাকবে পড়া এবং ক্লিয়ার কনসেপ্ট নেয়া। প্রত্যেকটা লাইনে প্রতিটা ওয়ার্ডের মিনিং হচ্ছে আমার যাতে মাথায় থাকে। ওকে? সো কেন বলছি? আমি যদি স্কিপ করে যাই, যেটা হবে যে ওই স্কিপড যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মিনিংটা আমার unknown থাকবে। আর পরবর্তীতে গিয়ে হচ্ছে ওই unknown ই থেকে যাবে, নোন আর হবে না। বাট আমি যদি হচ্ছে ১ম থেকেই সেগুলো ক্লিয়ার করে যাই, একটা সময় গিয়ে দেখা যাবে হচ্ছে আমাকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না। এজন্য এই কথাটা বলা যে আপনি ১ম ৫৫ দিন একটু ট্রাই করুন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রতি আপনার মনোযোগ দিতে। আ কনসেনট্রেশন বাড়িয়ে যত ভালোভাবে বোঝা যায়, বোঝার ক্ষেত্রে। সো ৩ টা ফেজ গেল আর পরের ফেজটাতে আমরা কাজ করব হচ্ছে প্যাসেজ 3 নিয়ে। এখানে ১৫ দিন সময় আমরা দিচ্ছি। ২ টা করে হচ্ছে প্যাসেজ 3 নিয়ে কাজ করব। ওকে? সো তাহলে ৭০ দিন এভাবে কভার হচ্ছে। আর এই যে ৫৬ থেকে ৭০ তম দিন, এখানে আমার যদি সম্ভব হয় স্ক্যানিং এপ্লাই করতে পারি। ওকে? বাট এভয়েড করে আমার মনে হয় যে এর পরের ২০ টা দিনে আপনি কাজ করেন হচ্ছে স্ক্যানিং সবকিছু নিয়ে। বাট ১ম ৫৫ থেকে ৭০ দিন থাকুক শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং। ওকে? আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। আপনি একটা জিনিস পড়ে যাতে ১ম বার পড়েই বুঝতে পারেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা। ওকে? রিডিং এ অনেক ধরনের প্রবলেম থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এর মধ্যে যে হচ্ছে রিলেশনশিপটা সেটা এস্টাবলিশ করতে পারি না। অনেক অ্যাপোজিশন চলে আসে যে সাবজেক্টের পরে ভার্ব না এসে একটা বড় অ্যাপোজিশন চলে আসলো বা একটা বড় ক্লজ চলে আসলো। তারপরে ভার্বটা আসলো। আমরা কানেক্ট করতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিংটা আসলে দুর্বোধ্য হয়ে যায় আমাদের কাছে। ওকে? আমরা দেখব আস্তে, আস্তে সমস্যা নেই। সো ৪ টা ফেজ গেল। ফাইনাল ফেজে আমরা যে কাজটা করছি ২০ দিন ফুল ফেজে আমরা মক টেস্ট দিব বাসায় বসে, বসে। মানে প্রত্যেকদিন একটা করে হচ্ছে অন্তত একটা করে ফুল রিডিং টেস্ট। ওকে? এবং এরপরে আপনি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনি মক টেস্ট ট্রাই করতে পারেন। আ বাসায় বসে আমরা এখন বিনামূল্যে অনেক রিডিং টেস্ট ট্রাই করতে পারি। ieltsonlinetest.com এই সাইটটা ফলো করলে আমরা অনেক এই সাইটে লিসনিং, রিডিং এর অনেক, অনেক হচ্ছে ফ্রি রিসোর্স রয়েছে। প্লাস ফ্রি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমি যখন ফার্স্ট what should I say যে কম্পিউটার ডেলিভার্ড IELTS টেস্ট দেয়, এর আগে এই সাইটটা অনেক বেশি ব্যবহার করেছি। আমি সাইটটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কি বলা হচ্ছে যে কমেন্টে। সো ফাইনাল 10 days
20 ডেইজ আমরা হচ্ছে ফুল রিডিং টেস্ট ট্রাই করছি। আমরা ১ম থেকেই ফুল রিডিং টেস্ট ট্রাই করার চেষ্টা করি, যার কারণে দেখা যায় একটা ভীতিকর অবস্থার মধ্যে পড়ে যায়। কারণ আমি তো ঐরকম মানে হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে যাই নাই যে ১ম দিন থেকেই ১ ঘন্টার মধ্যে ৩ টা প্যাসেজ সলভ করতে পারব। ওকে? তাহলে দেখুন প্রক্রিয়াটা খুবই চমৎকার বা খুবই সিম্পল। আমি শুরু করছি একটা রিডিং হ্যাবিট নিয়ে। 30 ডেইজ এর একটা রিডিং হ্যাবিট ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল ১ম দিন আমি আইডেন্টিফাই করছি একটা প্যাসেজ সলভ করতে আমার কতটুকু সময় লাগে। ওকে? লাগুক না ৫০০ মিনিট কোনো সমস্যা নাই। কিন্তু প্রত্যেকদিন আমি সময়টাকে কমানোর চেষ্টা করব যে আমার ১ম প্যাসেজ সলভ করতে ৫০০ মিনিট সময় লেগেছে। পরের দিন আমি ১০ মিনিট কমাই। এরপরের দিন আরো ১০ মিনিট। ওকে? আ এভাবে আস্তে, আস্তে আমরা হচ্ছে খুব সহজেই দেখা যাবে রিডিং এর ক্ষেত্রে সময় কম নিচ্ছি। ওকে? আর একটা হ্যাবিটও ক্রিয়েট হচ্ছে। সো এই প্ল্যানিংটা আমি আশা করি আপনাদের কাজে লাগবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এবং বাসায় বসে, বসে কাজ করলে আমার মনে হয় সেটা আমাদের সবার জন্য ভালো হবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড কোঅপারেশন। আজকে এই পর্যন্তই। আমরা দেখা হবে আগামীকালকে। আগামীকালকে সন্ধ্যা ৭:৩০ টায় আমরা স্পিকিং এবং রাইটিং এই দুটো স্কিলের আ ৯০ দিনের একটা প্ল্যানিং নিয়ে কাজ করব। অ্যান্ড ডেফিনিটলি ইটস গোইং টু বি ওয়ান অফ দ্য বেটার প্ল্যানস ফর ইউ গাইজ। এটা সবার জন্য একটা বেটার প্ল্যান হয়ে দাঁড়াবে। আপনি এই প্ল্যানিংটা নিয়ে রিডিং নিয়ে কাজ করুন। দেখবেন একটা কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করছে এবং আপনি আস্তে, আস্তে ধীরে, ধীরে আরো ভালো হয়ে উঠছেন। আগামীকালকে দেখা হচ্ছে। আর আমরা নেক্সট উইক থেকে আমরা অনলাইন এবং অফলাইনে IELTS এর দুটো ব্যাচ শুরু করতে যাচ্ছি। যেখানে আমিও একজন মেন্টর হিসেবে থাকবো। আমরা 90 ডেইজ এর একটা প্ল্যান নিয়েই কাজ করব। ৯০ দিনের মধ্যে যাতে আমরা খুব সহজে IELTS কে আয়ত্ত করে আ অন্তত 120 ডেইজ এর মধ্যে IELTS এর বসতে পারি সেই প্ল্যানিং নিয়ে। If you guys are willing, you can join us. Okay? Thank you very much. And that's all for the time being, and that's all for today. See you again tomorrow with another session with another plan for IELTS listening and writing. Sorry, speaking and writing. Listening নিয়ে গতকালকেই আলোচনা করেছি। যারা মিস করেছি গতকালকের লাইভ সেশনটা দেখে নিতে পারি। It's still available on our Facebook page and on our YouTube channel. Thank you very much for your time and cooperation once again. Stay fine and safe. Assalamu alaikum and Allah Hafiz.